কর্ণফুলী সরকারি কলেজের বিএ বিএসএস স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করব তোমরা সবাই যার যার অবস্থানে স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো এবং ভালো থাকবে। আসো আমরা এখন একটু পড়ার বিষয়ে চলে যাই। গত ক্লাসে পড়ার বিষয় তোমাদের মনে আছে নিশ্চয়ই। গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম সমাজবিজ্ঞানের ব্যবহৃত পদ্ধতিসমূহ। পদ্ধতিগুলো ছিল বৈজ্ঞানিক পদ্ধতির সংজ্ঞা, বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ, বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ বা পর্যায়সমূহ। তারপরে পড়েছিলাম বৈজ্ঞানিক পদ্ধতির গুরুত্ব। কেমন? এগুলো ছিল গত ক্লাসগুলোর আলোচ্য বিষয়। আজ ম্যাডাম তোমাদের পাঠ্য বই প্রারম্ভিক সমাজবিজ্ঞান অর্থাৎ ইন্ট্রোডাক্টরি সোশ্যোলজির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে পড়াবো। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জরিপ পদ্ধতি, অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় সার্ভে মেথড। দেখো, সমাজবিজ্ঞানের মূল পদ্ধতি হচ্ছে জরিপ পদ্ধতি, কিন্তু এই পদ্ধতিটা হচ্ছে একটা কৌশল বা প্রশ্নমালা বা সাক্ষাৎকার বা অনুসূচি ব্যবহার করে আমরা কি করি, কোনো নির্দিষ্ট প্রতিনিধিত্বমূলক জনসংখ্যা থেকে তথ্য সংগ্রহ করি। অর্থাৎ এটা হচ্ছে একটা কৌশলটা প্রশ্নমালা হতে পারে, সাক্ষাৎকার হতে পারে, অনুসূচি হতে পারে, যেগুলো ব্যবহার করে আমরা নির্দিষ্ট জনসংখ্যা থেকে তথ্য সংগ্রহ করতে পারি। এই হচ্ছে আসলে জরিপ পদ্ধতি। এখন আসো আমরা একটু বইয়ের ভাষায় জানি। সামাজিক গবেষণায় জরিপ বা সার্ভে হলো একটি অন্যতম প্রতিপাদ্য বিষয়। সাধারণত জরিপ বলতে বোঝায় কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে গবেষণা করতে গিয়ে সুশৃঙ্খল পদ্ধতিতে অনুসন্ধান কার্য চালানো, অর্থাৎ কোনো হাইপোথিসিসকে প্রমাণ করানোর জন্য তথ্য সংগ্রহ করা বোঝায়। প্রাত্যহিক জীবনে আমরা যেমন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সে বিষয় সম্পর্কে ব্যাপক জরিপ চালিয়ে থাকি, অর্থাৎ সামাজিক অবস্থাকে বিশ্লেষণ করা ও সুনির্দিষ্ট সমাজের গবেষণা করাই এই পদ্ধতির প্রধান লক্ষ্য। আচ্ছা, জরিপ পদ্ধতিটা হচ্ছে পূর্বানুমান গঠন ও তথ্য উন্নয়ন এবং যাচাইয়ের ক্ষেত্র প্রস্তুতে সহায়ক ভূমিকা পালন করে। অর্থাৎ জরিপ পদ্ধতিটা হচ্ছে পূর্বানুমান, আগে থেকে অনুমান গঠন করে এবং তথ্য উন্নয়ন করে এবং যাচাইয়ের ক্ষেত্র প্রস্তুতে সহায়ক ভূমিকা পালন করে। অর্থাৎ কিভাবে আমি একটা ঘটনাকে যাচাই বাছাই করব, কিভাবে সেখান থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করব, সেটা ঘটনাবলীকে অনুসন্ধান করে, অর্থাৎ একটা ক্ষেত্র তৈরি করে মূল প্রতিপাদ্য বিষয়টাকে বের করে আনা। কেমন? অর্থাৎ সমাজের ঘটনাবলী অনুসন্ধানের ক্ষেত্রে এটি একটি মৌলিক পদ্ধতি বলে সমাজবিজ্ঞানীগণ মনে করেন। কোনো সমাজ গবেষকের মতে অর্থাৎ এই জরিপ পদ্ধতিটা হচ্ছে একটি সামাজিক অনুসন্ধানের পদ্ধতি। আবার কখনো কখনো সমাজবিজ্ঞানীরা মনে করেন এটি তথ্য সংগ্রহের কৌশল। আবার অনেকে এটিকে গবেষণার একটা অংশবিশেষ হিসাবেও বিবেচনা করে থাকেন। আচ্ছা, এখন দেখো এখানে তোমাদের স্লাইডে আমি ম্যাডাম দিয়ে দিয়েছি তোমাদের বিভিন্ন সমাজবিজ্ঞানীদের মতবাদ। পলিন ভি ইয়ং এর মতে তার সায়েন্টিফিক সোশ্যাল সার্ভেস অ্যান্ড রিসার্চ গ্রন্থে তিনি বলেছেন, সামাজিক অগ্রগতির জন্য গঠনমূলক কর্মসূচি প্রণয়নের উদ্দেশ্যে, অর্থাৎ সামাজিক অগ্রগতি, আমাদের সমাজটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য গঠনমূলক কর্মসূচি প্রণয়নের উদ্দেশ্যে সামাজিক অবস্থা, অর্থাৎ সমাজের অবস্থাটা কী ও চাহিদার উপরে, আমাদের সমাজের অবস্থা এবং চাহিদা, কারণ এক এক সময় এক একটা চাহিদা থাকে দেশের, তো সুতরাং এক এক দেশের এক এক চাহিদা, এক একটা সমাজের এক এক চাহিদা। সেই জন্য পলিন ভি ইয়াং বলছেন, সামাজিক অবস্থা ও চাহিদার উপরে বৈজ্ঞানিক উপায়ে সম্পন্ন অনুসন্ধানকে সামাজিক জরিপ হিসাবে সংজ্ঞায়িত করা যায়। অর্থাৎ সমাজের অবস্থা এবং চাহিদার উপরে সায়েন্টিফিক ওয়েতে অনুসন্ধানকে সামাজিক জরিপ হিসাবে সংজ্ঞায়িত করেছেন কে? পলিন ভি ইয়াং। আবার দেখো, জেরির মতে তিনি বলছেন, কোনো প্রশাসনিক একক বা কোনো সুনির্দিষ্ট এলাকায় কোনো প্রশাসনিক একক
বা সুনির্দিষ্ট এলাকায় বসবাসরত মানব গোষ্ঠী সম্পর্কে সর্বাত্মক উপাত্ত সংগ্রহই হলো সামাজিক জরিপ। অর্থাৎ সুনির্দিষ্ট কোনো এলাকা ধরেই কিন্তু এই জরিপটা চালাতে হয়। পুরাপুরি তো একদম পুরা এলাকা জুড়ে তো একবারে এই সার্ভেটা করতে পারে না, অর্থাৎ এই জরিপ পদ্ধতিটা করতে পারে না। কেমন? আবার দেখো এখানে আবার দেখো বলা হচ্ছে যে তোমার চ্যাপম্যান বলছেন, চ্যাপম্যানের বানানটা হচ্ছে CHAPMAN, চ্যাপম্যান এর মতে উনি বলছেন কোনো সুনির্দিষ্ট ভৌগোলিক, সাংস্কৃতিক অথবা প্রশাসনিক এলাকায় বসবাসরত জনগোষ্ঠী সম্পর্কে নিয়মতান্ত্রিক উপাত্ত সংগ্রহকে সামাজিক জরিপ বলে। অর্থাৎ কোনো সুনির্দিষ্ট ভৌগোলিক, অর্থাৎ এক এক দেশের এক এক রকম ভৌগোলিক অবস্থান, পরিবেশ, সংস্কৃতি সব কিছুই আলাদা। প্রশাসনিক এলাকায় বসবাস জনগোষ্ঠী সম্পর্কে, অর্থাৎ সেই এলাকার জনগোষ্ঠী সম্পর্কে, যেখানে ভৌগোলিক আলাদা হতে পারে, সংস্কৃতি আলাদা হতে পারে, প্রশাসনিক ব্যবস্থা আলাদা হতে পারে, জনগোষ্ঠী সম্পর্কে নিয়মতান্ত্রিক উপাত্ত অর্থাৎ নিয়ম মাফিক সুশৃঙ্খল পদ্ধতিতে নিয়মতান্ত্রিক উপাত্ত সংগ্রহকে সামাজিক জরিপ বলে অভিহিত করেছেন। অর্থাৎ সামাজিক ঘটনাবলীর ব্যাখ্যা ও বিশ্লেষণ করার জন্যই এই পদ্ধতি ব্যবহার করা হয়। কেমন? আমরা জানি যে আমরা দেখো এখানে এটাই বুঝলাম যে সামাজিক ঘটনাবলীর ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্যই এই পদ্ধতিকে ব্যবহার করা হয়। আচ্ছা, এখন দেখো এই জরিপ পদ্ধতি কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। এই বিষয়গুলো ম্যাডাম একটু আলোচনা করব। আচ্ছা, জরিপ পদ্ধতির সুবিধার মধ্যে দেখো আমরা কি পাচ্ছি, তোমাদেরকে স্লাইডে ম্যাডাম পয়েন্টগুলো দিয়ে দিয়েছি, পয়েন্টগুলো একটু করে বিশ্লেষণ করে দিচ্ছি ম্যাডাম তোমাদের। অর্থাৎ সমস্যা নিরূপণ। সমস্যা নিরূপণের মধ্যে দেখো জরিপ পদ্ধতির মাধ্যমে যে গবেষণা পরিচালনা করা হয় তাতে করে সহজেই কোনো সমাজে বিদ্যমান সমস্যাকে চিহ্নিত করা যায়। অর্থাৎ সমস্যাটাকে আমাদেরকে প্রথমে নির্দিষ্ট করতে হবে, সহজেই কোনো সমাজে বিদ্যমান সমস্যাকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। অর্থাৎ আমি কোন সমস্যাটার উপরে নির্ভর করে আমার জরিপ কাজ পরিচালনা করব। কেমন? যেমন ধরো আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদের বুঝিয়ে দেই। বাংলাদেশের যৌতুক প্রথা একটি কিন্তু কি মারাত্মক কিন্তু সামাজিক সমস্যা এটা, তাই না? এটা আমরা সবাই জানি। জরিপ পদ্ধতির মাধ্যমে এর ভয়াবহতা, এর ধরন, কারা এর শিকার হচ্ছে, কারা বেশি এর শিকার হচ্ছে, কেমন এই জিনিসগুলা, যৌতুকের কারণে কি কি হচ্ছে, নারী নির্যাতন বেড়ে যাচ্ছে ইত্যাদি সম্পর্কে কি হতে পারি আমরা অবহিত হতে পারি। কেমন? অর্থাৎ সমস্যা নিরূপণ করে এর সমাধানের পথ কিন্তু আমরা দেখতে পারি। অর্থাৎ দেখো এই যে যৌতুক প্রথা, এটা থেকে আমরা কি পাচ্ছি? যৌতুক প্রথা, এবং এটা মারাত্মক কি আমাদের দেশের কিন্তু সামাজিক সমস্যা না, এটা এই পদ্ধতির মাধ্যমে কিন্তু ভয়াবহতা ও মারাত্মক। এর শিকার হচ্ছে যৌতুকের কারণে কি কি বাড়ছে, দেখো নারী নির্যাতন বেড়ে যাচ্ছে, তাই না? এবং বিভিন্ন ধরনের অকারেন্স ঘটছে আমাদের সমাজ ব্যবস্থায়। তারপরে দেখো নমনীয়তা। তথ্য সংগ্রহের ক্ষেত্রে জরিপ একটি নমনীয় পদ্ধতি, একদম নমনীয় পদ্ধতি। এখানে কোনো ঝোড় ঝঞ্ঝা, কোনো ঝামেলা কিন্তু হয় না, কেননা এর বিভিন্ন কৌশল রয়েছে। এটার ভিতরে বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে যিনি সার্ভে করেন তিনি। পর্যবেক্ষণ, প্রথমে তিনি পর্যবেক্ষণ করেন, তারপরে প্রশ্নমালা তৈরি করেন, সাক্ষাৎকার মানে সরেজমিনে সাক্ষাৎকার করেন ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু তিনি নমনীয়তা অবলম্বন করেন। যিনি সাক্ষাৎ নেন তিনি নমনীয়তা অবলম্বন করেন। গবেষণার উদ্দেশ্য অনুযায়ী যে কোনো এক বা একাধিক কৌশল প্রয়োগ করে সঠিক তথ্য সংগ্রহ করা সম্ভবপর হয়। অর্থাৎ গবেষণার উদ্দেশ্য অনুযায়ী যে কোনো এক বা একাধিক কৌশল, অর্থাৎ ওখানে শুধু একটাই যে কৌশল অবলম্বন করবে তা কিন্তু না, এখানে এক এবং একের অধিক কৌশলও কিন্তু প্রয়োগ করে সঠিক তথ্য সংগ্রহ করতে পারে। আচ্ছা, যেমন ধরো কম খরচ। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সামাজিক গবেষণার কাজে জরিপ পদ্ধতি অবলম্বন করলে খুব কম খরচ এবং স্বল্প সময় ও পরিশ্রমে অধিক তথ্য সংগ্রহ করা যায় সম্ভব। যেমন বিশেষ করে ডাকযোগে প্রেরিত প্রশ্নমালার ক্ষেত্রে ব্যয় খুবই কম হয়। সরেজমিনে গেলে তো অবশ্যই একটু বেশি পয়সা খরচ হবে, কিন্তু ডাকযোগে যদি আমরা প্রশ্নমালাটা আনতে পারি, ডাকযোগে যদি এর উত্তর পেতে পারি, তাহলে কিন্তু জরিপ পদ্ধতি চালাতে পারি, তাহলে আমাদের খরচটা একটু কম হয়। তারপরে দেখো নির্ভুল সাধারণীকরণ। কেমন? সমগ্র জরিপে বিরাট সংখ্যক জনসংখ্যা থেকে তথ্য সংগ্রহ করা যায়। মানে সমগ্র জরিপে আমরা বিরাট একটা সংখ্যক জনসংখ্যা থেকে তথ্য সংগ্রহ করতে পারি। আবার সমগ্রকের প্রতিনিধিত্বশীল অংশ তথা নমুনা জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। ফলে এই থেকে যে সিদ্ধান্ত গৃহীত হয় বা সাধারণীকরণ করা হয় তা অত্যন্ত কি থাকে? নির্ভুল থাকে। কেমন? সমগ্র জরিপেই কিন্তু আমরা সাধারণীকরণ
করে যেই সিদ্ধান্ত নিয়ে থাকি সেটা অত্যন্ত কি থাকে, নির্ভুল এবং সত্য থাকে। আচ্ছা, এখন আসো পরিকল্পনা প্রণয়ন। কেমন, যেটাকে মেকিং প্ল্যানিং বলা হয় ইংরেজিতে। কোনো দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত পরিকল্পনা প্রণয়নে জরিপ পদ্ধতি কি অত্যন্ত কার্যকর পদ্ধতি। অর্থাৎ জরিপ পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, অর্থাৎ জরিপ পদ্ধতির মাধ্যমে আমরা যেই তথ্য পাই, সঠিক ও কল্যাণকর পরিকল্পনা প্রণয়ন করা কি হয়, সহজতর হয়। অর্থাৎ আমরা যখন পরিকল্পনা প্রণয়ন করব তখন এটার ভিত্তিতে জরিপ পদ্ধতির মাধ্যমে যেই তথ্যটা আমরা, যে তথ্য উপাত্ত আমরা পেয়ে থাকি কল্পনা প্রণয়নে পরিকল্পনা, তখন কি হয়, এই জিনিসটাকে পরিকল্পনা করার জন্য সহজতর হয়। অর্থাৎ কোনো কার্য সম্পাদনের জন্য পরিকল্পনা প্রণয়ন করতে গেলে এই যে জরিপ পদ্ধতির মাধ্যমে যে তথ্য উপাত্ত উঠে আসে সেটা পরিকল্পনা প্রণয়নে সহায়ক ভূমিকা পালন করে। কেমন, আচ্ছা, তারপরে পূর্বানুমান অর্থাৎ হাইপোথিসিস যেটাকে বলা হয়, পূর্বানুমান গঠনের ক্ষেত্রে জরিপ পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পূর্ব অনুমান মানে আগে অনুমান করা আর কি। গবেষণার পূর্বে গবেষণার ফলাফল সম্পর্কে যে পূর্বানুমান গঠন করা হয়, জরিপ পদ্ধতির মাধ্যমে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে তা যাচাই করা যায়। কেমন, জরিপ পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা এটা পূর্বে একটা ধারণা নিতে পারি, কেমন, যে এটা কী হতে পারে। অর্থাৎ পূর্বানুমান গঠন ও যাচাইয়ে জরিপ পদ্ধতির গুরুত্বটা কিন্তু একেবারে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ গুরুত্ব আমরা অপরিসীম দেখতে পাই। কেমন, কোনো একটা কার্য সম্পাদনের জন্য জরিপ পদ্ধতি কিন্তু অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে। আচ্ছা, পূর্বানুমান গঠনের ক্ষেত্রে আচ্ছা নাম্বার 7 দেখো, তথ্য যাচাই। তথ্য না কিন্তু, তথ্য যাচাই। তথ্য বা উপাত্ত তথ্যের জন্ম দেয়। তথ্য বা উপাত্ত তথ্যের জন্ম দেয়। কেমন, তথ্যের সংশোধন বা পরিমার্জন করে এবং তথ্যকে যাচাই করে। তথ্যের সংশোধন বা পরিমার্জন করে এবং তথ্যকে যাচাই করে, এই কিন্তু তোমার জরিপ পদ্ধতিটা। কেমন, সুতরাং জরিপ পদ্ধতির মাধ্যমে গৃহীত তথ্যাদি দ্বারা কোনো তথ্যকে যাচাই করা যায়। মানে আমি একটা সংজ্ঞা দাঁড় করাবো, সেখানে কিন্তু আমি পূর্ব অনুমানের জন্য কিংবা তথ্য যাচাইয়ের জন্য আমার জরিপ পদ্ধতি কিন্তু অবশ্যই প্রয়োজন, যাতে করে তথ্যটি সবার কাছে কি হয়, গ্রহণীয় অথবা বর্জনীয় হতে পারে। কেমন, তারপরে দেখো বস্তুনিষ্ঠতা। জরিপ পদ্ধতিতে সংগৃহীত তথ্য বস্তুনিষ্ঠ হয়, কেননা এর সাথে সম্পর্কিত কে থাকেন, গবেষক নিজে, অনেক তথ্য সংগ্রহকারী এবং কর্মচারী, একজন কিন্তু করে না। কেমন, এই কাজগুলো কিন্তু সম্মিলিতভাবে সমাধান করে থাকে। ফলে সংগৃহীত তথ্য কারো দ্বারা এককভাবে প্রভাবিত হতে পারে না। অর্থাৎ পক্ষপাত দোষে দুষ্টতার সম্ভাবনা খুবই কম থাকে। অর্থাৎ পক্ষপাতিত্ব খুবই কম হয়, আবার কখনো কখনো একেবারেই হয় না। তারপর দেখো গভীর অনুসন্ধান। জরিপ পদ্ধতির মাধ্যমে সাধারণত বিস্তীর্ণ এলাকায় অধিক সংখ্যক বিষয়ের উপরে গভীরভাবে অনুসন্ধান করা যায়। এর ফলে বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করা সম্ভব হয়। এই বিষয় তো তোমরা বুঝতে পেরেছ। অধিক সংখ্যক বিষয়ের উপরে গভীরভাবে অনুসন্ধান করা হয় এবং এর ফলে বিষয় সম্পর্কে, অর্থাৎ যে বিষয়টা আমরা অনুসন্ধান করব, সুস্পষ্ট ধারণা আমরা অর্জন করতে পারি, যেহেতু গভীর অনুসন্ধান হয়ে থাকে। তারপরে দেখো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কেমন, আমরা যখন এই বিষয়গুলা যাচাই বাছাই করতে যাই অথবা মানুষের সাথে সরেজমিনে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু গড়ে ওঠে। জরিপ পদ্ধতির মাধ্যমে গবেষকের সাথে কি হয়, যিনি উত্তর দেন, উত্তরদাতার একটা কি হয়, বন্ধুত্বপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। ফলে উত্তরদাতার কাছ থেকে বিষয় সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করতে কি হয়, গবেষকের সুবিধা হয় এবং সংগৃহীত উপাত্ত ও নিখুঁত হয়। কখনো কখনো কিন্তু আবার যিনি উত্তরদাতা, ইনি ইমোশনাল হয়েও যদি তাকে কনভিন্স করা যায়, অনেক কিছুই কিন্তু সে নিজের অবচেতন মনে তা গবেষককে বলে ফেলে। সেই কারণে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাও আমরা এই জরিপ পদ্ধতির ক্ষেত্রে দেখতে পাই। আচ্ছা দেখো, এখন যে সুবিধাগুলো দেখলাম, প্রত্যেকটা বিষয়েরই কিন্তু সুবিধা থাকলে তার অপর পিঠে কিন্তু অসুবিধা থাকবে। কেমন, অর্থাৎ প্রতিবন্ধকতা অথবা সীমাবদ্ধতা থাকবে। কেমন, দেখো এই সীমাবদ্ধতাটা কি, আমি এগুলো একটু তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। যখন ব্যয়বহুল পদ্ধতি, এটা কেমন, যখন আমরা প্রথমে বলেছি যে এটা স্বল্প ব্যয়েও হয়ে থাকে, অর্থাৎ কম খরচে হয়, কিন্তু ব্যয়বহুল কখন সেটা একটু দেখো। যেখানে ব্যাপক পরিসরে জরিপ কাজ পরিচালনা করা হয়, সেখানে প্রচুর অর্থের প্রয়োজন। অর্থাৎ ব্যাপক পরিসরে, অল্প পরিসরে করলে কিন্তু তেমন একটা প্রয়োজন হয় না অর্থের, কিন্তু
যখন ব্যাপক পরিসরে জরিপ কাজ পরিচালনা করা হয় সেখানে প্রচুর অর্থের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে জরিপের সাহায্য তথ্য সংগ্রহের জন্য গবেষণা চালানো উন্নত দেশে সহজ হলেও বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বে দরিদ্র দেশগুলোতে যথেষ্ট অসুবিধাজনক। কেমন আমাদের তৃতীয় বিশ্বের দেশে আসলে অনেকটাই ব্যয়বহুল এবং গবেষণা কাজ চালানো অনেক কিন্তু অসুবিধাজনক, কেমন, এবং অনেক বেশি অর্থের প্রয়োজন হয়। তার সাথে সাথে দেখো অশিক্ষিত জনগণ, হ্যাঁ, বাংলাদেশের শিক্ষিত জনগণের চেয়ে অশিক্ষিত জনগণ কিন্তু বেশি হওয়ায় তারা গবেষণা বা জরিপের প্রয়োজনীয়তা অথবা গুরুত্ব কি করে অনুধাবন করতে অক্ষম। তাই তারা সঠিক তথ্য প্রদান করে গবেষণাকে সহযোগিতা করতে ব্যর্থ করে, অর্থাৎ গবেষণাটা সঠিকভাবে আসে না, যেহেতু অশিক্ষিত জনগণ বেশি আমাদের দেশে, অর্থাৎ তৃতীয় বিশ্বের দেশগুলোতে। আচ্ছা, ভুল তথ্য পাওয়ার সম্ভাবনা, অজ্ঞতা, অপসংস্কৃতি, কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, কেমন, এগুলো তো আমরা সবাই জানি, ইত্যাদির কারণে উত্তরদাতার নিকট থেকে জরিপ পদ্ধতির মাধ্যমে সঠিক তথ্য পাওয়া যায় না। বিশেষ করে উত্তরদাতা ভুল উত্তর দিয়ে গবেষণার কাজকে জটিল করে তুলতে পারে। তাছাড়া নিরুত্তরজনিত সমস্যা রয়েছে, অর্থাৎ কখনো কখনো একেবারে উত্তরও দেয় না, কেমন, তারা উত্তর দিতে নারাজ থাকে, অর্থাৎ উত্তর দিতে অপারগতা দেখায়। তো সেই ক্ষেত্রেও কিন্তু ভুল তথ্য পাওয়ার সম্ভাবনা আমাদের থেকে থাকে, গবেষকের থেকে থাকে। তারপরে পক্ষপাতিত্ব, জরিপ পদ্ধতির ক্ষেত্রে যিনি তথ্য সংগ্রহ করেন তিনি অনেক সময় ব্যক্তিগত মূল্যবোধ দ্বারা কি হয় প্রভাবিত হতে পারেন, ফলে এই ক্ষেত্রে পক্ষপাতিত্বের একটা সম্ভাবনা থেকে থাকে। তারপর দেখো দারিদ্রতা, দারিদ্রতা সামাজিক জরিপের অন্যতম প্রতিবন্ধকতা, কেমন, যেমন ধরো দারিদ্র ব্যক্তি সবসময় কিছু প্রাপ্তির আশায় কাজ করে, কেমন, সে কিন্তু কিছু পাবে সেই আশায় সে কাজ করে, তাই যেসব ক্ষেত্রে প্রাপ্তির আশা থাকে না সেখানে তার উৎসাহ কম থাকে, ফলে সঠিক উত্তর তার কাছ থেকে অনেক সময় পাওয়া যায় না, মানে তখন কিন্তু সঠিক উত্তরটা একেবারেই পাওয়া যাবে না, কারণ সে তো চিন্তা করে যে আমি এই সময়টা কেন ব্যয় করবো, এখানে আমার লাভটা কি, আমার তো এখানে কোনো কিছুই পাওয়ার নাই। তো সুতরাং সেই ক্ষেত্রেও কিন্তু সে সঠিক উত্তরটা দেয় না কিংবা অপারগতা দেখায়। তো এটা হচ্ছে দারিদ্রতার একটা কারণ। তারপরে উত্তরদাতার আবেগ অনুপস্থিতি, জরিপ পদ্ধতিতে যখন কোনো গবেষক উত্তরদাতার নিকট থেকে তথ্য সংগ্রহ করেন তখন উত্তরদাতার মনোভাব সঠিকভাবে ব্যক্ত হয় না, অর্থাৎ উত্তরদাতার আবেগের যথাযথ প্রতিফলনও ঘটে না, অর্থাৎ তারা তো আসলে দিন আনে দিন খায়, তাদের ভিতরে হয়তো কখনো কখনো কোনো আবেগই কাজ করে না, আর অন্যের কাছে যে সেই উত্তর দিবে, কেমন, সেই জিনিসটাও সে ইন্টারেস্ট ফিল করে না। তারপরে দেখো নমুনায়নের সমস্যা, অর্থাৎ স্যাম্পেলিং লাগে, কোনো কাজ করতে হলে তো আমাদের স্যাম্পেলিং লাগবে, অর্থাৎ নমুনা লাগবে। নমুনায়নের সফলতা ও নির্ভরযোগ্যতার উপরেই নির্ভর করে জরিপ পদ্ধতির সাফল্য, কেমন, নমুনা আমরা হচ্ছে স্যাম্পলিংটা তৈরি করি, যেটাকে ইংরেজিতে স্যাম্পলিং বলা হয়, নমুনায়নের সফলতা ও নির্ভরযোগ্যতার উপরেই কিন্তু নির্ভর করে জরিপ পদ্ধতির সাফল্যতা। কিন্তু আদিও জনগোষ্ঠীর মধ্যে নানামুখী সমস্যার কারণে সঠিক নমুনা পাওয়া কিন্তু আমাদের জন্য কষ্টকর এবং সম্পাদিত নমুনা প্রায়শই প্রতিনিধিত্বশীল হয় না, অর্থাৎ এই ক্ষেত্রে যেখানে অসুবিধার কারণে আমরা দেখতে পাই নমুনায়ন সমস্যাও আমাদের জন্য একটা জটিল সমস্যা। আচ্ছা, তারপরে দেখো ক্ষণস্থায়ী, জরিপ পদ্ধতির ফলাফল অনেক ক্ষেত্রেই ক্ষণস্থায়ী, কেমন, এটা কিন্তু স্থায়িত্ব কম, কেননা অধিকাংশ সময় পরিবর্তনশীল বিষয় নিয়ে জরিপ কার্য পরিচালনা করা হয়, ফলে স্বল্প সময়ের ব্যবধানে সংগৃহীত তথ্য খুব বেশি সময় কার্যকর থাকে না। অর্থাৎ জরিপ পদ্ধতির ফলাফল অনেক ক্ষেত্রেই ক্ষণস্থায়ী, কেমন, ক্ষণস্থায়ী তো তোমরা বুঝতে পেরেছ, মানে স্থায়িত্ব কম, কেননা অধিকাংশ সময় পরিবর্তনশীল বিষয় নিয়ে জরিপ কার্য পরিচালনা করা হয়, অর্থাৎ এক এক সময় এক একটা জরিপ কার্য পরিচালনা করে সময়ের পরিপ্রেক্ষিতে, কালের পরিপ্রেক্ষিতে, ফলে স্বল্প সময়ের ব্যবধানে সংগৃহীত তথ্য খুব বেশি সময় ধরে তোমার কি হয় কার্যকর হয় না, অর্থাৎ ব্যবহৃত হয় না। তারপরে দেখো ঐতিহাসিক অধ্যয়নে অকার্যকর, মানে ঐতিহাসিকভাবেও কিন্তু এইটা সহায়ক কিন্তু অধ্যয়নে অকার্যকর। জরিপ পদ্ধতি কেবল সমাজস্থ বর্তমান সমস্যা নিয়েই কিন্তু বেশি ব্যাপ্ত থাকে, অতীত ঘটনাবলীর দিকে আলোকপাত করে না, কেমন, ফলে সঠিকভাবে বর্তমান সমস্যাকে বিশ্লেষণ করা সম্ভব হয় না, কেননা অতীতের আলোকেই বর্তমানকে সঠিকভাবে উপলব্ধি করতে হয়, সুতরাং এই ক্ষেত্রে ঐতিহাসিক অধ্যয়ন অকার্যকর থাকে। তারপরে দেখো সঠিক ব্যবস্থাপনা ও প্রশিক্ষণের অভাব, সঠিক ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, প্রশাসন ও নিয়ন্ত্রণের অভাবে ভ্রান্ত ও অনির্ভরযোগ্য তথ্যাবলীর সম্ভাবনা থাকে। অনেক সময় আমরা সঠিক ব্যবস্থাপনা নিতে পারি না তোমার অবস্থানের কারণে, আবার দেখো প্রশিক্ষণও সঠিক হয় না, তারপরে আবার প্রশাসনিক যে নিয়ন্ত্রণটা থাকে যার মাধ্যমে কন্ট্রোলিং থাকবে সেই নিয়ন্ত্রণে ও তো ভ্রান্তি থাকে, অর্থাৎ ভুল থাকে।
অনির্ভরযোগ্যতা থাকে, তথ্য প্রাপ্তির সেখানে আমাদের সম্ভাবনা কম থাকে। অনেক সময় কি করে দক্ষ গবেষক ও সাহায্যকারীর অভাবে আমাদের কি হয়, সঠিক তথ্য পাওয়া সম্ভবপর হয়ে ওঠে না। তাছাড়া যেসব ক্ষেত্রে পরীক্ষণের প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে জরিপ পদ্ধতি প্রয়োগ করা যায় না। আবার প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তেমন কোনো ভবিষ্যৎবাণীও করা সম্ভবপর হয় না। আচ্ছা, এখন দেখো আমরা কি পড়লাম, জরিপ পদ্ধতি সুবিধা অসুবিধাগুলো আমরা জানলাম। আচ্ছা, তো আমি আশা করব জরিপ পদ্ধতির মাধ্যমে কোনো একটি বিষয়, দেখো লাস্টে আমরা এই বিষয়টা নিয়ে এতটুকুই বলতে পারি, জরিপ পদ্ধতির মাধ্যমে কোনো একটি বিষয়ের অন্তর্গত সমগ্র সম্পর্কে একটি সামগ্রিক চিত্র পাওয়ার চেষ্টা করা হয়। কেমন, আমরা একটা সামগ্রিক চিত্র পাওয়ার চেষ্টা করি। এর ভিন্নতা, সীমাবদ্ধতা কিন্তু আছে, থাকা সত্ত্বেও মানব সভ্যতার অতি প্রাচীনকাল থেকে বিভিন্ন গোষ্ঠীভিত্তিক পরিকল্পনার ক্ষেত্রে তা কার্যকর অবদান রেখে আসছে। কেমন, বাংলাদেশেও দেখো, বাংলাদেশে এবং অন্যান্য উন্নত দেশেও জরিপ পদ্ধতি ব্যবহারের মাত্রা বেড়ে গেছে। ফলে সমস্যার সঠিক স্বরূপ ও মাত্রা প্রতি বছরই জানা সম্ভব হচ্ছে। এটা কিন্তু প্রতিবন্ধকতা থাকলেও কিন্তু দেখো তৃতীয় বিশ্বের দেশগুলোতে কিন্তু আমাদের অনুন্নত দেশ যেটা আর কি, দেশগুলো জরিপ পদ্ধতির ব্যবহারের মাত্রা কিন্তু বেড়ে গেছে। ফলে সমস্যার সঠিক স্বরূপ বা মাত্রা প্রতি বছরই জানা সম্ভব হচ্ছে এই জরিপ পদ্ধতির মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব আজকের আলোচ্য বিষয়টি সম্পর্কে তোমরা সম্যক ধারণা লাভ করেছ। তো তোমরা সবাই বইটা খুলে লেকচারটা ফলো করার চেষ্টা করবে। তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো অনলাইন ক্লাসের সমাপ্তি এখানেই ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।